এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাটা চামচে খাওয়া, এত গুছিয়ে কথা বলা, নজর কাড়া বেশভূষা, চালচলনে আকৃষ্টতা, পরিকল্পনা আমার জানা নেই। এসবের কিছুই আমি পারি না, আর পরবর্তী পরিকল্পনা আমার জানা নেই। সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। দেখা যাক এবারও ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। আর আমি শুধু এতটুকুই জানি, এই পরিবেশে আমি বড্ড বেমানান। কথাগুলো বলে আলো চোখের পানি লোকাতে মাথা নিচু করে নিল। তবে জীবন নিয়ে ওর আফসোস নেই। হঠাৎ দাদিমার কথা মনে হতে চোখে পানি এসে গেছে। দাদিমা থাকলে ওকে জীবন নিয়ে ভাবতে হতো না। রোদ আলোর কথা শুনে মুচকি হেসে বলল, একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। তুমি পারো না, নিজ উদ্যোগে শিখে নাও। শিখতে লজ্জা কিসের? তবু লজ্জার জন্য সবার থেকে পিছিয়ে পড়ো না। বর্তমানে তোমার অভিভাবক আমি, সেটা তুমি চাইলেও না চাইলেও। মূলত দায়িত্ব নিতে ইচ্ছুক বলেই তোমাকে সঙ্গে এনেছি। এনে যে তোমাকে হাত গুটিয়ে বসে থাকতে দিব তাও কিন্তু নয়। এখন আমি চাচ্ছি তুমি পড়াশোনা শুরু করো, একটা লক্ষ্য স্থির করো। হাত গুটিয়ে বসে থাকলে জীবন তোমাকে কিচ্ছু দিবে না। তাই বলছি, মনের জোরে কিছু একটা করে দেখাও। আর কাঁটা চামচে খেতে পারলেই কি সভ্য হয়? মোটেও না, এটা অযৌক্তিক কথা। আর সভ্য একটা পরিবেশে চলতে গেলে সবাইকে নিয়মকানুন, ভদ্রতা, শিষ্টাচার জানতে হয়। তুমিও আস্তে ধীরে জেনে নিবা। পারি না, পারবো না, হবে না, হচ্ছে না, এসব শুধু অজুহাত। মনে থেকে চেষ্টা করো, অবশ্যই তুমিও পারবে। এগুলো কঠিন কিছু না। আর আমি খুব শীঘ্রই একটা সার্টিফিকেট বানিয়ে তোমাকে কলেজে ভর্তি করে দিব। এখন সুযোগ পাচ্ছ, কাজে লাগাও। বোকাদের মতো পিছিয়ে যেও না। শুধু মনে রেখো, মেয়েরা বিয়ে আর বাচ্চা পালা ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। সাহসী হও, আর কিছু করে দেখাও, যাতে সবাই তোমাকে তোমার নামে চিনে, কারো বউয়ের অথবা মায়ের পরিচয় নয়। বুঝলে? জি জি। আলো মনোযোগ সহকারে রোদের কথাগুলো শুনে গেল। এই প্রথম রোদ ওর সঙ্গে এতগুলো কথা বলল। তবে কথাগুলোর মর্ম সে অবশ্যই দিবে। রোদের ফোনে কল আসাতে রোদ উঠে চলে গেল। মূলত জরুরি কল দেখে উঠতে হলো। আর আলো ছলছল চোখে রোদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই ঋণ সে কিভাবে শোধ করবে? আদৌ কি শোধ করা যাবে? আগে কোনটা শোধ করবে? অসহায় একটা মেয়েকে বাঁচানো, তার দায়িত্ব নেওয়া, নিরাপদ আশ্রয়, ভরসার হাত বাড়িয়ে দেওয়া, নতুন স্বপ্ন বুনতে সাহায্য করা, নাকি বাঁচার জন্য অনুপ্রেরণা দেওয়া? কোনটা? এসব ঋণের মূল্য না সে দিতে পারবে, আর না সে ঋণ শোধের সামর্থ্য ওর আছে। এসব ভেবে আলো দুই হাতে মুখ ঢেকে নীরবে অশ্রু ঝরাতে লাগলো। হঠাৎ মেঘের চিৎকার আলোর ভাবনার ছেদ ঘটালো। থামাথামির নাম নেই। সে বৌমনি বৌমনি করে ডেকে যাচ্ছে। আলো চোখ মুছে চেঁচিয়ে বলল, আসছি। দা ভাইকে বলো পরে প্রেম করবা, আর এখন তাড়াতাড়ি এসো, নয়তো আমি কিন্তু রেগে যাচ্ছি। এ কথা শুনে আলো এক প্রকার দৌড়ে মেঘের রুমের দিকে গেল। আর রোদ ফোনে কথা বলে কল কেটে বাগানের দিকে পা বাড়ালো। ম্যাকটাও না কখন যে কি বলে, কথাবার্তার ঠিক নেই। ওর লাগামহীন কথাবার্তার জন্য রোদ যে ঠিক কতবার লজ্জায় পড়েছে তার হিসাব নেই। নিষেধ করলে তো দুষ্টুটা ওকে উল্টো যুক্তি দেখায়। তারপর যথাসময়ে ওরা খেয়ে যে যা রুমে চলে গেল। ম্যাগ আলোর কাছে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। নিকশ কালো পুরো রাতকে বিদায় দিয়ে নতুন দিনের সূচনা হল। কালকে মাঝরাতে মতি আহত হয়ে বাড়িতে ফিরেছে। শিকারী হয়ে গিয়ে নিজে কারো হাতে শিকার হতে যাচ্ছিল। কোনো মতে জান নিয়ে ফিরে এসেছে। এই নিয়ে চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলেছে। শুয়ে থেকে কাকে যেন বিশ্রী ভাষায় গালাগালি করছে। হাকিম রাতে এসে চিকিৎসা করে গেছেন। চিকিৎসার সময় সামান্য ব্যথা পাওয়াতে মতি সজোরে হাকিমকে লাথি মেরেছে। চেয়ার উল্টো পড়ে হাকিম প্রচণ্ড ব্যথা পেলেও কিছু বলতে পারেনি। মাতবরের ছেলে বলে কথা। আর মাতবর গম্ভীর হয়ে উঠোনের চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন। উনি ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করছেন। যদি ভুল ক্রমে ওনার ভাবনা সত্যি হয় তাহলে মতির মৃত্যু অনিবার্য। আর মতির এই একটা ভুলে সবার প্রাণ নষ্টের জন্য যথেষ্ট। এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। তাছাড়া মৌচাকে ঢিল মেরে মৌমাছির কামড় খাবে না তা তো হবে না। ওনার এই আশঙ্কা সত্যি হলে উনি নিজেই মতিকে মেরে ফেলবে। একটু বুক কাঁপবে না, আর খারাপ লাগা তো বহুদূর। ছেলে গেলে আবার ছেলে জন্ম দেওয়া যাবে, তাও নিজের প্রাণ খোয়ানো যাবে না। পাখির কিচিরমিচির নয়, বরং গাড়ির হর্নের শব্দই আলোর ঘুম ভাঙল। এখানকার সকাল মনে হয় এইভাবে শুরু হয়।
আলো থম মেরে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে রুমের বাইরে গেল। পুরো বাড়িটা ওর এখনও ঘুরে দেখা হয়নি। আনমনি হাঁটতে হাঁটতে আলো একটা রুমের সামনে দাঁড়িয়ে গেল। ম্যাক তখন দৌড়ে এসে আলোর পাশে দাঁড়িয়ে মিষ্টি হাসলো। আলো ওই রুমটার ভেতরে ঢুকে দেখলো বড় বড় মেশিন। এসব দিয়ে কি করে? আলো নিজে উত্তর না খুঁজে ম্যাককে জিজ্ঞেস করলো। মেঘ এগুলো দিয়ে কি করে? ম্যাক আশেপাশে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, বৌমনি, এগুলো দা ভাইয়ের জিম করা জিনিসপত্র। জিম করলে শরীরে অনেক শক্তি হয়। আমিও ওই মেলা দিন আগে জিম করতাম, তারপর আমার শরীরে মেলা শক্তি হয়ে গেছে, তাই আর করি না। ও, আলো একটা বলের মতো জিনিস তুলে হাতে নিল, তারপর নাড়াচাড়া করে ওজন পরীক্ষা করে রেখে দিল। পাশ ফিরে একটা চেয়ারে বসে উপরের দিকে তাকিয়ে দেখলো একটা লম্বা লাঠির দুই মাথায় ভারী ভারী কি যেন লাগানো। এটা আবার কি? আলো অনেকটা কৌতূহল বশত ওটা তুলে আর নামাতে পারছে না। জিনিসটার ওজনে ওর প্রায় হাত ভেঙে যাওয়ার উপক্রম। ম্যাঘও টেনে টুনে নামাতে পারল না। আলো ভয়ে কেঁদে ম্যাঘকে বলল, মেঘবাবু কিছু একটা করো, না হলে আজ এটার নিচে পড়ে মরেই যাব। ম্যাঘ নখ কামড়ে কি করবে বুঝতে পারছে না। সে আজ গর্ব করে ওর শক্তির কথা বৌমনিকে বলল। বৌমনিও কত খুশি হলো, অথচ এখন কোনো সাহায্য করতে পারছে না। ইস, কি লজ্জা! ম্যাঘ আর কোনো উপায় না পেয়ে আমতা আমতা করে বলল, বৌমনি, আজ সকালে কিছু খাইনি তো, তাই শরীরে শক্তি পাচ্ছি না। দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। তাড়াতাড়ি। ম্যাঘ এবার দৌড়ে রুম থেকে বেরিয়ে রোদের রুমে গেল, কিন্তু রোদ রুমে নেই। সার্ভেন্টের সাহায্য নিতে হবে ভেবে ম্যাঘ দ্রুত সিঁড়ির কাছে চলে গেল। রোদ ভোরে উঠে নামাজ পড়ে মর্নিং ওয়াক সেরে কেবল বাসায় ফিরল। এভাবেই ওর সকাল শুরু হয়। রোদের ওর পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। ঘামে ভেজা টি শার্টটা শরীরের সঙ্গে লেপ্টে আছে। কানের পাশ দিয়ে দরদর করে ঘাম ঝরে টি শার্টের সঙ্গে মিশে যাচ্ছে। রোদ টাওয়াল দিয়ে ঘাম মুছে পানির গ্লাস হাতে নিতেই ম্যাঘ সিঁড়ির কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, দা ভাই, তাড়াতাড়ি বৌমনিকে বাঁচাও। বৌমনি বড় জাম্বিলের নিচে চাপা পড়ে গেছে, তুমি এসো তাড়াতাড়ি। রোদ হাতের গ্লাসটা রেখে দ্রুত পায়ে জিম রুমে প্রবেশ করলো। আলো ততক্ষণে ফুপিয়ে কেঁদে চোখ নাক ঠোঁট লাল করে ফেলেছে, মাঝে মাঝে হেঁচকেও তুলছে। আলোর অবস্থা দেখে রোদ দ্রুত ডাম্বেল সরিয়ে আলোকে টেনে তুলল। ম্যাক পাশে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করছে। ইস, আর একটু শক্তি থাকলে সে বৌমনিকে উদ্ধার করতে পারত। রোদকে দেখে লজ্জায় আলো মাথা নিচু করে নিল। এভাবে ফেসে যাবে জানলে সে এই রুমেই আসতো না। এখন নিশ্চয়ই রোদ রেগে ওকে আস্ত গিলে খাবে। ওর লাল বর্ণ ভারার্ত মুখ দেখে রোদ শান্ত কণ্ঠে বলল, এই শরীর নিয়ে জিম ভালোই, তা করা হয়েছে নাকি আমি সাহায্য করব? রোদের এই কথা শুনে আলো দিক বেদিক ভুলে ছুটে পালালো। সে ভুলেও আর এই রুমে পা রাখবে না। ইস, কি লজ্জা, কি লজ্জা! আলোকে দেখে ম্যাঘ দৌড়, না হলে দা ভাইকে ওকে উত্তম মাধ্যম দিতে পারে। আর ওদের দৌড় দেখে রোদ মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। দুটোই ফাজিল, না না, মহা ফাজিল। আফা, ওই মাইয়াডা কেডা? স্যার কি বিয়া করছেনি? সাবিনা খালার কথা শুনে সার্ভেন্ট রাকা ড্রয়িং রুমে তাকালো। আলো ম্যাঘের সঙ্গে বসে গল্প করছে। ওদের দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলাপ চলছে। কেউ শুনলে যেন মহাপ্রলয় ঘটবে। রাকা দ্রুত দৃষ্টি সরিয়ে সাবিনা খালার দিকে তাকালো। সাবিনা খালা এই বাসায় ঝাড় মোছার কাজ করেন। সে সাথে গোয়েন্দাগিরি করা ওনার স্বভাব। এটা না করলে উনি একদণ্ড শান্তি পান না। মনে হয় পেটের মধ্যে কথার জ্যাম বেঁধে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন। আর কোষ্ঠকাঠিন্য খুব ছ্যাঁচড়া একটা রোগ। এই রোগ থেকে মুক্তি পেতেই উনি এই পথ বেছে নিয়েছেন। সময়সূচি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি নেই। যখন তখন যার তার উপরে গোয়েন্দাগিরি করা ওনার স্বভাব। সেটা কারণে বা অকারণে। রাকার থেকে উত্তর না পেয়ে উনি আবারও একই কথা বললেন। রাকা হাতে প্লেটটা রেখে মাথা নিচু করে বলল, জানি না, তবে মেহবুব স্যার বলেছে এখানেই থাকবে। মাইয়া কি স্যারের ঘরে থাকছেনি আফা? জানি না। কথাটা বলে রাকা বিরক্ত হয়ে কাজের বাহানা দেখিয়ে ব্যস্ত হয়ে গেল। ওর এসব ভালো লাগে না। সে শান্তিপ্রিয় মানুষ। কোট কাচালি ফুসফাস থেকে দূরে থাকতে পছন্দ করে। তাছাড়া রোদ এসব দেখলে চাকরির মায়া ত্যাগ করতে হবে। আর সে এত ভালো চাকরি হারাতে ইচ্ছুক নয়। রাকার সহ বাসার সার্ভেন্টে মোট 5 জন, 3 জন মেয়ে আর 2 জন ছেলে। রাকা, সাবা, মিনা, রবি আর সাগর, এরা সবাই ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত আছে। মিনা আর সাবা কয়েকদিনের ছুটিতে আছে। তাছাড়া ঝাড়মুছ, মালি, ড্রাইভার, দারোয়ান এরা আলাদা।
রোদের বাবা মানি। রোদ সারাদিন অফিসে থাকায় বাসায় সময় দিতে পারে না, তাই বাসার সব কাজ সে মানুষ দিয়েই করায়। তবে রোদের করা নিষেধ আছে কুটকাচালি থেকে বিরত থাকার। ওসব ওর অপছন্দ। এসব ওর চোখে পড়লে সেই মুহূর্তেই চাকরি শেষ। সাবিনা খালা তবু থামার মানুষ না। যেদিন রোদের চোখে পড়বে সেদিন বুঝবে। রাকার থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে সাবিনা খালা আলোর উপর কড়া নজর রাখলো। আলো রোদের কে? ওনার জানা চাই। কেন জানবে না? এতদিন এই বাড়িতে কাজ করছে, এটা জানা ওনার অধিকার। সকালে নাস্তা সেরে আলোকে সাবধানে থাকতে বলে দুই ভাই বেরিয়ে গেল। ম্যাককে স্কুলে নামিয়ে দিয়ে রোদ অফিসে যাবে। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল। ম্যাক তাড়াতাড়ি চলে আসবে। আলো ওদের যেতে দেখে মন ভার করে ও রুমে চলে গেল। একা একা সময় কাটাতে কিছু একটা করা দরকার। তাই সে ভাবলো পুরো বাড়িটা ঘুরে দেখবে। এখানে যেহেতু থাকবে, সব চিনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। মুখ্য কথা, সময়টা কাটলেই হলো। ম্যাক চলে আসলেই ওর আর কিছু লাগবে না। এসব ভেবে আলো রুম থেকে বের হতে একজন মহিলা ওর পথ আটকে পান খেয়ে লাল করা দাঁত বের করে হেসে বলল, মা জননী, আপনি জান কেডা? আপনারে তো ঠিক চিনবার পারলাম না। হঠাৎ ওনার আগমনে আলো ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। এই মহিলা ওর দরজার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। সে খেয়ালই করেনি। আলো বুকে থুথু দিয়ে জোরপূর্বক হাসলো। আর ওনার কথার জবাবে কি বলা উচিত আলো ভেবে পেল না। হঠাৎ ওর মেঘের কথা মনে পড়ায় কিছু ভেবে মিষ্টি হেসে উত্তর দিল, আমি মেঘের বৌমনি। সাবিনা খালা চোখ বড় বড় করে তাকিয়ে ওর পথ থেকে সরে দাঁড়ালো। তার মানে রোদের বউ? রোদ বিয়ে করেছে অথচ উনি জানেনই না। এজন্যই বড় লোকের বাড়িতে কাজ করতে নেই। এরা নিমুখ হারাম হয়। বিয়ে করে বউ নিয়ে চলে এলেও তবু একটা কথা বলল না। গরিব তাই হয়তো। এসব ভেবে উনি দীর্ঘশ্বাস ফেললেন। খালার দুই হাতে বালতি আর ঝাড়ু দেখে আলো বুঝলো উনি রুম পরিষ্কার করতে এসেছেন। তাই ওনার কাজে বাধা না দিয়ে আলো স্থান ত্যাগ করলো। সাবিনা খালা বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিলেন। একটু পরে রিমি হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাসায় উপস্থিত হলো। রিমিকে দেখে আলোর মুখে হাসি ফুটলো। একা একা আরমবন্দি হয়ে ওর কাঁদতে ইচ্ছে করছিল। পাহাড়ে টই টই করে ঘুরে বেড়ানো ওর অভ্যাস। আর এখানে এসে ইট পাথরের তৈরি বিল্ডিংয়ে বন্দি হয়ে নিঃশ্বাসটা যেন আটকে আসছিল। রিমি সার্ভেন্টকে পানি দিতে বলে সোফায় বসলো। আলো মিষ্টি হেসে রিমির সাথে কুশল বিনিময় করলো। রিমিও মুচকি হেসে উত্তর দিয়ে পানি খেয়ে উঠে দাঁড়ালো। তারপর আশেপাশে তাকিয়ে আলোকে নিয়ে রুমের দিকে গেল। সাবিনা খালা আলোর রুম পরিষ্কার করছে। আগত্যা ওদের রোদের রুমে যেতে হলো। রিমি ব্যাডে বসে হাত ভর্তি শপিং ব্যাগের জিনিসপত্র বের করে আলোর সামনে রাখলো। পুরো ব্যাগ জিনিসপত্রে ভরে গেছে। আলো সেদিকে একবার তাকিয়ে মুখ তুলে রিমির দিকে তাকালো। রিমি আলোর দৃষ্টির মানে বুঝে পা তুলে বসে হেসে বলল, রোদের হুকুম, একটা মেয়ের প্রয়োজনীয় যা যা দরকার সব নিয়ে আসতে, শুধু মেকআপের জিনিস ছাড়া। তো মহারাজের হুকুম পেয়ে আমিও এসব নিয়ে হাজির হলাম। সেই ব্যাপারে আনারি। আলো এত কিছু দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। সে তো এসব কিছু চায়নি। তাহলে অকারণে রোদ এতগুলো টাকা নষ্ট করলো। আলোর মলিন মুখ দেখে রিমি টপ, স্কার্ট, কুর্তি, লং কামিজ, ফেস ওয়াশ, হ্যান্ডব্যাগ, স্লিপার সহ আরো অনেক কিছু বের করে আলোকে দেখাচ্ছে। এখানে হেয়ার অয়েল থেকে শুরু করে নেল কাটার অবধি সব আছে। সব ব্র্যান্ডের জিনিস। কোনটা কি কাজে ব্যবহার করা হয় রিমি সেটাও বলল। আলো মলিন হেসে ছল ছল চোখে হ্যাঁ করছে দেখে রিমি ওর হাত ধরে বলল, আলো, কয়েকটা কথা বলি, মন দিয়ে শোনো। তুমি যা ভাবছো আসলে তা নয়। রোদ তোমাকে অপমান করার জন্য এসব আনতে বলেনি। এর পেছনেও যথেষ্ট একটা কারণ আছে। রোদ শিক্ষিত, বুদ্ধিমান এবং চতুর একটা ছেলে। সে কথায় নয়, বরং কাজে ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। রোদ সব জেনে বুঝে আমাকে এসব আনতে বলেছে। কেন জানো? এর কারণ মেয়েলি কিছু জিনিসের কথা হুট করে কাউকে বলা যায় না। বিশেষ করে কোনো ছেলেকে একটা মেয়ের মাসে কত কি প্রয়োজন হয় সেটা কেবল আমরাই জানি, তাই না? আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো? আলো মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিমি ওর মুখটা তুলে চোখে পানি মুছে বলল, সেটাই। খুব প্রয়োজন হলেও তুমি রোদকে বলতে পারতে না। তাছাড়া রোদ খুব কম সময়ে বাসায় থাকে। কখন কি লাগে বলা তো যায় না। এজন্যই রোদ আমাকে ইঙ্গিতে বুঝিয়েছে, যাতে তুমি অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ো। তাছাড়া যেহেতু এখানেই থাকবা, তাই সব কিছুর প্রয়োজন আছে।
আমি ভেবেচিন্তে সব প্রয়োজনীয় জিনিসগুলোই এনেছি, যেগুলো প্রত্যহ দিনে আমাদের কাজে লাগে। আর আমার বন্ধুটা রাগী হলেও এতটাও খারাপ না আলো। সে আর যাই করুক, কারো দায়িত্ব পালনে ত্রুটি রাখে না। আলো ঠোঁট কামড়ে কান্না আটকে আবারও মাথা নাড়ল। সে এসব ঋণ কিভাবে শোধ করবে? রোদকে কেন এত ঋণী বানাচ্ছে? সে কি জানে না এই মেয়েটা আর ঋণের ভার সহ্য করতে পারছে না? ঋণের ভারে যে সে নুয়ে পড়ছে, বিবেকে বাঁচছে। আলোকে স্বাভাবিক করতে রিমি টপ স্কার্টের সাথে ওড়না নেওয়ার কৌশলটাও দেখালো। সে ফ্যাশন ডিজাইনার, বিধায় ফ্যাশন সম্পর্কে ধারণা দিতে বেশ পটু। ওর অভিজ্ঞতা ওকে পটু করেছে। আলো চুপ করে রিমির কাজ, কথাবার্তা, অঙ্গভঙ্গি সব খেয়াল করছে। রিমি দেখতে বেশ নজর কাড়া, ওর কথা বলার আর্টটা দারুণ। আলোর মতো কথা বলতে বলতে মাঝপথে ভুলে যায় না, অথবা থতমতো খায় না। আলো দৃষ্টি সরিয়ে ড্রেসগুলো দেখে আমতা আমতা করে বলল, আপু, আমি এমন ড্রেস আগে পরিনি, তাই কেমন জানি লাগছে। ওরে বোকারে, আগে পরনি, এখন পরবা? আর এগুলো সব মার্জিত পোশাক, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, ব্যাপার না। কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে, অথচ ওরা খেয়ালই করেনি গল্প করতে করতে ওরা সব জিনিসগুলো গুছিয়ে নিল। এদিকে ম্যাক চিৎকার করতে করতে রুমের দিকে আসছে। সে স্কুল থেকে ফিরে এসেছে, আর এসে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। ম্যাক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বৌমনি, ভয়টাই করনি তো? আমি তো তোমার চিন্তায় মন দিয়ে ক্লাসও করতে পারিনি। ওমা, কটকটি কখন আসলা? আমার জন্য কিছু আনুনি? রিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে ম্যাককে দিল। ম্যাক সেটা নিয়ে দাঁত বের করে হাসলো। তারপর তিনজনে বেরিয়ে সুইমিং পুলের পানিতে পা ডুবে বসলো। ওদের দেখে সাবিনা খালা কাজ সেরে মুখ বাঁকিয়ে বিদায় নিলেন। ওইদিকে রোদ সুজনকে ওর কেবিনে ডেকে ঠান্ডা মাথায় কথা বলছে। ওকে না বলে টাকা তোলার কারণ জানতে চাচ্ছে। সুজন শুধু ঘাম মুছছে আর আমতা করছে। এভাবে ধরা খাবে সে কল্পনাও করেনি। ওকে চুপ থাকতে দেখে রোদ 10 লাখ টাকা আর রেজিগনেশন লেটার কালই জমা দিতে বলল, না হলে ওর নামে কেস ফাইল করতে বাধ্য হবে। সুজন ছল চোখে হাত জোর করেছে, ও কিছু বলতে পারছে না। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রোদ চেয়ারে হেলান দিয়ে বসে ওর দিকে তাকিয়ে আছে। সুজন নিজেকে সামলে মাথা নিচু করে বলল, প্রিয় মানুষটার কষ্ট আর সহ্য করতে পারছিলাম না, তাই না বলে টাকা দিতে বাধ্য হয়েছিলাম ভাইয়া। আসলে সুচির হার্ট অপারেশন করতে 10 লাখ টাকা খুব দরকার ছিল। তুমি তখন ঢাকার বাইরে ছিলে, অনেক চেষ্টা করেও তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তাই মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এই কথা শুনে রোদ উঠে সজোরে সুজনের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে ওর পুরো শরীর কিরমির করছে, অথচ ওকে দেখতে যথেষ্ট স্বাভাবিক লাগছে। হাব ভাব এমন যেন এটা হওয়ারই ছিল। সুজন গালে হাত দিয়ে হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে থাপ্পড় খাবে সেটা সে মোটেও কল্পনা করেনি। রোদ ঠান্ডা মাথায় সুজনের কলার ধরে দাঁড় করে বেশ ধারালো কণ্ঠে বলল, টাকা কি তোর বাবা দিয়ে যায় নাকি বাতাসে উড়ে আসে যে যখন তখন এসে টাকা নিয়ে যাস? কথাটা বলে রোদ সুজনের বুকে সজোরে ধাক্কা দিল। সুজন চেয়ার ধরে কোনো মতে নিজেকে সামনে নিল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না রোদ ওকে মেরেছে, কলার ধরেছে, ধাক্কাও দিয়েছে। সুজন এখনো রোদের দিকে অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকিয়ে আছে। ওর কাছে রোদকে বড্ড অচেনা লাগছে। সে কর্মচারী বাদেও রোদের মামাতো ভাই। মামার বিশেষ অনুরোধে রোদ চাকরিটা ওকে দিয়েছিল। ভাইয়ের সঙ্গে রোদ এমনটা করতে পারলো? ওর বিবেকে বাঁধলো না? সুজন রোদকে কিছু বলার ভাষা খুঁজে পেল না। রোদ তখন ক্রোধ নিয়ে সুজনের দিকে একটা ফাইল ছুড়ে দিল, আর ফাইলটা ছিটকে গিয়ে পড়ল সুজনের পায়ের কাছে। সুজন সেটা তুলে দেখে মাথা নিচু করে নিল। ওর সব জোড়াজুড়ি ফাঁস হয়ে গেছে। উফ, এত পাক্কা খেলোয়াড় হয়েও ধরা পড়েই গেল। ধুর, চালে সামান্য ভুল করে ফেলেছে। রোদ তার ছেলের হাসি হেসে হেলান দিয়ে বসে ঘৃণিত কণ্ঠে বলল, 3 দিনের মধ্যে আমার সব টাকা চাই, আর ওইটা বেরিয়ে যাওয়ার দরজা। ভাই প্লিজ একটা সুযোগ দাও। রোদ মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইশারা করে বেরিয়ে যেতে বলল। সুজন আর কিছু বলার মুখ না পেয়ে বেরিয়ে গেল। সুজনের প্রিয় মানুষটা অর্থাৎ সুচির কোনো অপারেশন হয়নি। সুজন সব মিথ্যা বলেছে, আর সেই টাকা নিয়ে সে নেশা করেছে। সুজন নেশা করে জেনে সুচির 3 মাস আগে ওর সাথে ব্রেকআপ করেছে, কারণ এভাবে মিথ্যা বলে সুজন ওর থেকেও টাকা নিত।
সূচি ওকে সময়ও দিয়েছিল নিজেকে এই পথ থেকে শুধরানোর, কিন্তু এর বিনিময়ে সুজন ওকে বৃষ্টির সব গালাগাল করেছে, নোংরা অফারও অব্দি দিয়েছে। এসবে অতিষ্ঠ হয়ে সূচি সুজনের সঙ্গে আর যোগাযোগ করেনি। সে সুজনের থেকে মুক্তি পেয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে। রোদের ভাই বলে ওকে ছাড় দিলেও একজন নেশাখোরকে ছাড় দেওয়া যায় না। মিষ্টি কথায় মন ভোলালেও না, কারণ নেশাখোরদের কোনো জাত ভাস নেই। আজ সে না জানিয়ে টাকা নিচ্ছে, নেশা উঠলে কাল চুরি করতে দুবার ভাববে না। আর রোদ এটা কখনোই মানবে না, কারণ এসব ওর কঠোর পরিশ্রমের ফল। সে একটু একটু করে নতুন করে সব গড়ে তুলেছে, শুধুমাত্র বাবার কষ্ট বৃথা যেতে দিবে না ভেবে। আর ভাইয়ের মতো ভাইয়ের জন্য প্রাণ দেওয়া যায়, কিন্তু একজন নেশাখোরের জন্য চুল পরিমাণ ছাড়ও দেওয়া যাবে না, সে যতই পরম আত্মীয় হোক। কালকে আকাশ প্রমাণ সহ ওসব তথ্য রোদকে দেখিয়েছে, তাই রোদও আর ভাইরাস রাখলো না, কারণ সে বেইমানি সহ্য করতে পারে না। ওর কলিজায় জায়গা দেওয়া মানুষও যদি বেইমানি করে, তার দিকেও থুতু ফেলে দূরে সরাতে দুবার ভাববে না। কেন জানি সে মানুষটাই এমন। ওদিকে রিমি জরুরি কল পেয়ে তখনই চলে গেছে। আলো ম্যাককে দুপুরে গোসল করে খাইয়ে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটালো। তারপর বিকালে দুজনে বাগানের আগাছা পরিষ্কার করে গাছে পানি দিল। রং বেরঙের ফুলগুলো আলতো করে ছুঁয়ে দেখলো। ম্যাক একটা লাল গোলাপ ছিঁড়ে আলোর খোপাতে গুজে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তাই আলো নিজেই ফুলটা খোপাতে গুজে মুচকি হেসে বলল, মেঘবাবু, আমাকে কেমন লাগছে? ওয়াও লাগছে। আলোর খোপায় ফুলটা আলতো করে ছুঁয়ে ম্যাক শেখে খুশি। নরম ঘাসের উপর দুজনে খালি পায়ে হাঁটলো, একে অপরের সাথে ছোঁয়াছুঁই খেলা খেললো। তারপর মাগরিবের আজান দেওয়াতে দুজনে বাসায় চলে এলো। ম্যাক দৌড়ে যেতে যেতে আলোকে বলল সে হিসু করে এখনই আসছে, খুব জরুরি বিভাগ। ম্যাঘের এমন কাণ্ড দেখে আলো হেসে ড্রয়িং রুমের সোফায় বসলো। একটু পরে ম্যাঘ নাচতে নাচতে রুমে প্রবেশ করে। আলোকে কাঁদতে দেখে বেশ অবাক হলো। আলো বালিশে মুখ গুজে শব্দ করে কাঁদছে। হঠাৎ বৌমনি কাঁদছে কেন? কষ্ট হচ্ছে? পেটে ব্যথা নাকি মাথা ব্যথা? বৌমনি পরীকে ব্যথা পেল না তো? ম্যাঘ কিছু জিজ্ঞাসা করার সাহসও পাচ্ছে না। আলোকে এভাবে কাঁদতে দেখে ম্যাঘের চোখেও পানি জমে গেছে। ম্যাঘের উপস্থিতি টের পায়নি বিধায় আলো এখনো কাঁদতে ব্যস্ত। মলিন মুখে ম্যাঘ আলোর দিকে তাকিয়ে হঠাৎ ওর রোদের কথা মনে হলো। দা ভাই, হ্যাঁ, দা ভাইকে জানালে ভালো হবে ভেবে ম্যাঘ দৌড়ে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে ম্যাঘ অন্য ফোন থেকে রোদকে কল দিল। এখন বাজে সন্ধ্যা 6:35। রোদ ফেরার পথে মাঝ রাস্তায় জ্যামে আটকে গেছে। প্রচন্ড বিরক্ত নিয়ে সে গাড়িতে বসে আছে। হঠাৎ বাসার নাম্বার থেকে কল পেয়ে রোদ রিসিভ করে কিছু বলার আগে ম্যাঘ বলল, দা ভাই তাড়াতাড়ি বাসায় এসো, বৌমনি মেলা কাঁদছে। কাঁদছে কেন? জানি না আমি, তুমি তাড়াতাড়ি এসো। এই তো আর কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা। কথাটা বলে ম্যাক কল কেটে দৌড়ে আলোর কাছে চলে গেল। আলো ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে চলে চিরুনি করছিল। ওর এমন ভাব যেন কিচ্ছু হয়নি। ম্যাককে দেখে আলো মুচকি হেসে ওর পাশে বসতে বলল। ম্যাক গুটি গুটি পায়ে এগিয়ে পাশে বসে আলোর মুখের দিকে তাকালো। বৌমনি আর কাঁদছে না দেখে ম্যাক মিষ্টি হাসলো। আলোর ম্যাঘের চুলগুলো আছড়ে নিজের চুলে চিরুনি করে খোপা করে নিল। ম্যাঘ আলোর মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না দেখে আলো অন্য গল্প জুড়ে দিল। প্রায় আধা ঘন্টা পর রোদ বাসায় ফিরে দেখে আলো ম্যাগকে কাতুকুতু দিচ্ছে, আর ম্যাগ খিলখিল করে হাসছে। ওদের দেখে রোদ আর না দাঁড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। দাদিমার কথা মনে করে আলো কাঁদছিল ভেবে রোদ আর ব্যাপারটা নিয়ে ঘাটলো না। সন্ধ্যায় হালকা নাস্তা সেরে ম্যাগকে কিছুক্ষণ পরিয়ে ওরা রাতের খাবার খেয়ে নিল। এখন বাজে রাত 11:30। ম্যাগ অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। আলো চুপ করে ওর ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের ব্যস্ত নগরী দেখছে। এই শহরটা বড্ড অদ্ভুত। এত রাতেও গাড়ি চলছে, কত মানুষের সমাগম, লাইটের ঝলকানি, অথচ পাহাড়ে সন্ধ্যার পরপরই আর কাউকে দেখা যায় না। সব ঘুটঘুটে অন্ধকার, পথ চেনারও উপায় নেই। আলোর মনে হঠাৎ প্রশ্ন জাগলো, এই শহরের মানুষগুলো কি ঘুমায় না? রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে কি নিশ্চুপ নগরী হয় না? অন্ধকার কি এই নগরীটাকে পুরোপুরি গিলে খেতে পারে না? এটা শহর বলে কি সব মাফ? আলো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে রোদের ব্যালকনিতে তাকালো। সেখানে নীল রঙের একটা লাইট জ্বলছে, সবকিছু নীল দেখাচ্ছে। শুভ্র রঙের টাওয়ালটাও নীলে ডুবে রশিতে ঝুলছে। মৃদু বাতাসে কখনো নড়ে উঠছে। তখন রোদ রুমের দরজায় নাক করে শব্দহীন পায়ে আলো রুমে প্রবেশ করলো। আলো রোদকে দেখে মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, কিছু বলবেন? ছাদে চলো।
কথাটা বলে রোদ সিঁড়ির দিকে এগোতে লাগলো। আলোর থেকে উত্তর জানার প্রয়োজন মনে করলো না। আলো মলিন হেসে রোদের পিছু পিছু ছাদে গেল। ছাদে পা রাখতে একটা দমকা বাতাস এসে ওর শরীরে শিহরণ বয়ে দিল। মাথার ওড়নাটা এলোমেলো করে দিল। নির্মল বাতাস আর ফুলের গন্ধে মনটা ক্ষণিকের জন্য ভালো হয়ে গেল। মুখে ফুটলো মিষ্টি হাসি। রোদ রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দূর প্রান্তরে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এখানে থাকতে কি খুব খারাপ লাগছে? জি না। রোদ আলোর দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে জানালো, আগামীকাল শুক্রবার, আর কালকে দাদিমা মকবুল আর মনের মায়ের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যে মসজিদে রোদের বাবা মায়ের জন্য প্রতি শুক্রবার দোয়া করা হয়, সেখানেই মূলত এই আয়োজনটা করা হয়েছে। যদিও এই মসজিদটা রোদের টাকা এবং নির্দেশনায় বানানো, তবু সে কথা কাউকে বলে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মুসলিমদের ইবাদতখানা। আল্লাহ ওকে সামর্থ্য দিয়েছে তাই মসজিদটা বানিয়ে দিয়েছে। তবে এটা আমার তৈরিকৃত মসজিদ, আমার টাকায়। এসব বলে বেড়ানোর মন মানসিকতা আর ওদের নেই। আর যাই হোক, সে কখনো বড়াই করা পছন্দ করে না। বড়াই করার জন্য মসজিদটাও গড়েনি। সে মূলত করেছে ওর বাবা মায়ের জন্য দোয়া করাতে। বাবা মায়ের সাথে পরিস্থিতি মোতাবেক দাদিমারাও এখন দূরে গেছে। ওনারা মারা যাওয়ার পর ওনাদের জন্য কিছু করাও হয়নি। আলো চুপ করে রোদের কথাগুলো শুনলো। সে ভুলেও রোদের থেকে এত কিছু আশা করেনি। অথচ রোদ এখন অবধি যা করেছে বা করে যাচ্ছে, সবটাই ওর কাছে অধিকতর পাওয়া। সচরাচর আপন মানুষরাও তো এসব করে না। অথচ ওই মানুষটা। আলোকে চুপ থাকতে দেখে রোদ ওর দিকে ঘুরে বলল, জানি এখানে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, তবে তুমি যতক্ষণ না নিজে এটা তোমার বাসা ভাববে, ততক্ষণ এখানে তোমার মন টিকাতে পারবে না। আমার আম্মুর পরে এই সংসারটা যত্নে আগলে রাখার মতো কেউ আসেনি, আর আসবে কিনা তাও জানি না। এখানে কেউ হাতে করে কিচ্ছু শেখাবে না, সব কিছু নিজের ভেবে আপন করে নাও। আর দেখছই তো বর্তমানে সব কাজ সার্ভেন্টরাই করে। শুনে নাও, তাদের থেকে তোমার অধিকারটা কিন্তু সর্বদা বেশি। ওদের জন্য নিজেকে গুটিয়ে রেখো না, কারণ তুমি হচ্ছে মেঘের বৌমণি, আর মেঘ হচ্ছে এই বাসায় প্রাণ। তুমি সামান্য মন খারাপ করলে মেঘ কাঁদতে শুরু করে, ঠিক আজকের সন্ধ্যার মতো। মানিয়ে নাও আর সংকোচ ত্যাগ করো। রোদের কথা শুনে আলো অবাক চাহনি নিয়ে রোদের দিকে তাকালো। ওর কান্নার কথা তাহলে রোদ ম্যাগ দুজনেই জানে। আলো এক প্রকার অপরাধ বোধ নিয়ে মাথা নিচু করে নিল। মূলত ওর জন্য দুই ভাই কত কিছু করেছে, আর সে বোকার মতো কান্না করে ওদেরকে কষ্ট দিচ্ছে। এই ব্যাপারটা সত্যি দৃষ্টিকটু লাগছে। আলোর অস্বস্তি সরাতে রোদের যতটুকু যা বলার বলে দিয়েছে। দেখা যাক আলো রোদের কথা ধরতে পারে নাকি, বুঝতে পারে নাকি রোদের ইঙ্গিত। রোদ সময়টা দেখে আলোকে নিচে চলে যেতে বলল। আলো বিনা বাক্যে রোদের কথাগুলো ভাবতে ভাবতে নিচে নেমে এলো। পরের দিন পূর্বাকাশের সূর্য তার উপস্থিতি জানিয়ে নতুন দিনের সূচনা করলো। মিষ্টি রোদের আলো ছড়িয়ে পড়ল পুরো শহর জুড়ে। সেই সাথে নতুন একটা সকালের উদয় হলো আলোর জীবনে। আলোর সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটালো। এখানকার সকালের মৃদু বাতাসটা পাহাড়ের মতো না হলেও মন্দ না। আলো চোখ বন্ধ করে আজকে সারা দিনের কার্যক্রম মনে মনে ভেবে নিল। তারপর গেল রান্নাঘরে। রাখার একপাশে দাঁড়িয়ে কিভাবে কি করতে হয় বুদ্ধি খাটিয়ে জেনে নিল। এই যেমন গ্যাসের চুলা, মিক্সার, ওভেন, কফি মেকার, প্রেসার কুকার, রাইস কুকার সহ ইলেকট্রনিক জিনিসের ব্যবহার আর কি। রাকাও খুব সুন্দর করে সবটা বুঝিয়ে দিল। সকালে রোদ আর ম্যাঘ নাস্তা করতে বসে সার্ভেন্টকে ডাকার আগে আলো খাবার বেড়ে দিল। রোদরা সকালে সাধারণত ব্রেড, জ্যাম, বাটার, ফলের জুস, ডিম সিদ্ধ, দুধ, অমলেট খায়। অথচ আজ সিদ্ধ আটার রুটি, মাংস, আলুর ভাজি আর ডিম দেখে অবাক হলো, কারণ রোদ সকালবেলা এইসব খাবার এড়িয়ে চলে। তবে আজ কেন জানি কিছু না বলে খাওয়াতে মন দিল। আলু তখন ম্যাককে খাওয়াতে খাওয়াতে বলল, জানো মেঘবাবু, সকালের খাবারটা পেট ভরে খাওয়া উচিত। কেন? সারা রাত না খাওয়ার ফলে শরীরের অঙ্গগুলো অচল হতে থাকে, আর প্রত্যেকটা অঙ্গকে সচল করতেই খাওয়া উচিত। সকালের খাবার রাজার, দুপুরের প্রজা, আর রাতের খাবার ভিক্ষুকের মতো হওয়া উচিত। যদিও আমি তেমন কিছু জানি না, তবে আমার দাদিমা বলতেন, আমি ওনার থেকে জেনেছি আর কি। কথাগুলো বলে আলো আর চোখে একবার রোদের দিকে তাকালো। খাবার দেখে রোদ রেগে যায় নাকি এটাই ভাবছিল, কিন্তু তেমন কিছু হলো না দেখে হাফ ছেড়ে বাঁচল। সে একটু ভয়ই ছিল। তখন রোদ আলোর দিকে না তাকিয়ে গ্লাস রেখে বলল, আমার উদ্দেশ্যে বলছো ভালো করেই বুঝছি।
নাস্তা সম্পর্কে সার্ভেন্টকে জানিয়ে দিও। আর আমরা বেশি ঝাল কিছু খেতে পারি না, এটা শুধু মাথায় রেখো। পরবর্তীতে পিঞ্চ না করে যা বলার সরাসরি বলবে, তোমার কাজে কেউ বাধা দিবে না। আর হ্যাঁ, একটু পর রবি তোমার কলেজের সব বই এনে দিবে। আজ সন্ধ্যার পর তোমরা দুজন আমার কাছে পড়তে বসবে, আর মনে করিয়ে দিতে যেন না হয়। পুরো কথা শুনে আলো হ্যাঁ বোধক মাথা নাড়াতে গিয়ে থেমে গেল। ছাতার মাথায় এই অভ্যাস ওর কবে যাবে কে জানে। রোদ খেয়ে উঠে মাহফিলের আয়োজনের কাজ কতটুকু এগুলো দেখতে গেল। আজ বিকালে মসজিদে আয়োজন করা হয়েছে। আলো খেয়ে সব গুছিয়ে ম্যাককে নিয়ে ওর রুমে চলে গেল। ওদিকে মাতবর তার সহধর্মিনীর উপর প্রচন্ড রেগে ব্যথরক মারলেন। যতক্ষণ না ওনার রাগ কমলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।